ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আমায় ডেকো না, ফেরানো যাবে না, সারাদিন ডাকলেও ফিরে আসবো না। আঙ্কেলের দোকানে চা খেয়ে বিল না দিয়ে এই গান গাইতে গাইতে কলেজের সামনে আসলাম। দেখি তো কয়টা বাজে। ও মা, আমার ফোন বন্ধ। মনে পড়ে কাল সারাদিন ফোন বন্ধ করে রাখছিলাম, কারণ কালকে আমার জন্মদিন ছিল। আপনারা ভাবছেন জন্মদিনের সাথে ফোন বন্ধ রাখার কারণ কি? শালার বন্ধুরা জন্মদিনের খাওয়া চাইতো সারাদিন কল দিয়ে, তাই ফোন বন্ধ রাখছি। এতক্ষণ তো মনেই ছিল না আমার পরিচয় দেওয়ার। আমি আসি। এই গল্পের নায়কের নাম কেউ আবার লেখকের নাম ভাইবেন না। এবার স্নাতক সেকেন্ড ইয়ারে পড়ি। পরিবারে আমি, আমার আম্মু আর আব্বু। বাকি সব কিছু গল্পে জানতে পারবেন। কলেজে ঢুকে তাড়াতাড়ি সোজা আমার ক্লাসে। দেখলাম জসিম স্যার ক্লাস নিতেছে। আজকে ক্লাসে একটা বান্দরকে দেখতে পাইতেছি। কি বলেন স্যার, আমাদের ক্লাসে বান্দর? স্যার এখনই আমি চিড়িয়াখানায় কল দিতেছি, ওরা এসে নিয়ে যাবে। জানি স্যার আমাকেই বান্দর বলছে। এই ফাজিল, তোর বাপের সাথে খালি একবার দেখা পাই, তারপর বুঝবি। জসিম স্যার আমার আব্বুর বন্ধু, তাই হুমকি দিল। মনে মনে স্যারের গোষ্ঠী উদ্ধার করলাম। আজকে কতদিন পরে ক্লাস করতে আসলাম, কিসের কি আদর আপ্যায়ন করবে সেটা না করে আব্বুর হুমকি দেখায়। কোন রকম ক্লাসটা করে মাঠে বসে আছি। শালার একটাও বন্ধু আসেনি। দেখি কল দিয়ে। হ্যালো, আপনি কি সাগর সাহেব বলছেন? ওই শালা ফোননি, তোর ফোন কাল সারাদিন অফ আসছিল কেন? খাওয়া দাওয়ার ভয়ে, তাই তো? তুই খালি কলেজে আয়, একদিন দেখে নিব তোকে। ঠিক আছে, দেখে নিস। ওরে আর বলা যাবে না আমি কলেজে আছি, নইলে 1 সেকেন্ডে আইসা আমার পকেট খালি করব। যাই বাড়ির দিকে। যেই সামনে পা বাড়াইছি, দেখি তিশা ওর বান্ধবীদের সাথে বসে আছে। ওই তিশা, আই লাভ ইউ। প্রতিদিন তো 2টা করে দাও, আজকে একটা দিলে কেন? তুই জীবনও মানুষ হবি না। রাগে কটমট করতে করতে উঠে চলে গেল। কিছুই বুঝলেন না তো? তিশা হলো আমার চাচাতো বোন। আমরা একই বাসায় থাকি, মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি। চাচার একটাই মাত্র মেয়ে তিশা। আমার চাইতে 1 ক্লাস সিনিয়র, স্নাতক 3rd ইয়ারে পড়ে। সেই ক্লাস 9 থেকে ওকে প্রতিদিন আই লাভ ইউ বলতাম। তার সাথে সাথে 2টা করে চর ফ্রি পেতাম ওর কাছ থেকে। তিশার সাথে ইয়ার্কি করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেই জানি না। যাই হোক, এখন বাড়িতে যাই। বাড়িতে আসার পথে চায়ের বিল দিয়ে আসলাম। বাড়িতে খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম। এক ঘুমে সন্ধ্যা হয়ে গেল। ঘুম থেকে উঠে তিশার রুমে গেলাম। দেখলাম তিশা পড়তেছে। এত পড়া লাগবে না তো তোমাকে? আমাকে দেখো না, একদম পড়াশোনা করি না, কিন্তু আমাকে দেখেছো কখনো ফেল করতে? তুই যেভাবে পাশ করিস ওইভাবে আমার পাশ না হয়ে ফেল হলেই ভালো। আজকাল মানুষকে ভালো পরামর্শ দিতে নাই। একদিন পড়তে পড়তে মাথা নষ্ট হবে, তখন বুঝবে। আমার মাথা নষ্ট হয় হোক, তুই এই রুমে কেন? আমি কি এমনি এমনি আসবো নাকি তোমার রুমে? বড় আম্মু তোকে একটা কথা বলতে পাঠালো আমাকে। কথাটা বলে বিদায় হ তাড়াতাড়ি। আই লাভ ইউ তিশা। পিছনে ঘুরে এক দৌড়, তখনই ধপাস করে পড়ে গেলাম। তিশা টেবিল থেকে উঠে আমার কাছে আসবে, তার আগে উঠে আমি দৌড় দিয়ে নিচে আসলাম। তিশাও নিচে আসলো। কি রে আশিক, হাঁপাচ্ছিস কেন? বড় আম্মু আর বলো না, দোতলায় একটা পেতনিকে দেখে দিছি দৌড়। কি বলিস? আজকালকার দিনে ওসব দেখা যায় নাকি? ধুর। বড় আম্মু পেতনিটা দেখতে একদম এইরকম লাগে। তিশার দিকে দেখিয়ে দিয়ে সোজা আমি বড় আম্মুর পিছনে লুকালাম। আম্মু তুমি সরে যাও, আমাকে পেতনি বলে আর সারাটা দিন আমাকে জ্বালায়, এমনকি কলেজে গেলেও। পিছন দিক থেকে কে যেন আমার কান টেনে ধরলো। পিছনে তাকিয়ে দেখি আম্মু আমার কান ধরেছে। তিশামা, কি করছে এই বান্দরটা? আমাকে পেতনি বলেছে, আবার আমার পড়া ডিস্টার্ব করেছে। কিরে, তুই কখনো ভালো হবি না, খালি আমার মেয়েটাকে জ্বালাস। আম্মু, আমি তোমার নিজের ছেলে নাকি তিশা তোমার নিজের মেয়ে? আমার তো সন্দেহ আছে এটা নিয়ে। কোনো রকম কানটা ছাড়িয়ে বাড়ির বাইরে চলে এলাম। ওইদিকে আম্মু আর বড় আম্মু দুইজনই হাসতেছে। তিশা ওদের হাসা দেখে আরো রেগে ওর রুমে গেল। আমি সন্ধ্যাটা বাইরে আড্ডা দিয়ে 8টায় আসলাম। চুপি চুপি বাড়িতে ঢুকে সোজা আমার রুমের দিকে দৌড় দিব, তার আগেই আব্বুর ডাক। এইদিকে আয় আশিক। আব্বু, কেন ডাকলে? লেখাপড়া বাদ দিয়ে খালি ঘুরে বেড়ানো তোর, এখন এখানে খেতে বস।
আমার সেইভাবে ভেজা বিড়ালের মতো হওয়ার অবস্থা তিশা দেখে বিটি বিটি হাসছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে গেলাম। বসে বসে ভাবতেছি তিশাকে সিরিয়াসলি বোঝাতে হবে আমি ওকে ভালোবেসে ফেলেছি, নইলে আমার ভালোবাসা অন্য কারো হয়ে যাবে। দেরি না করে তিশার রুমে চলে গেলাম। দরজায় দাঁড়িয়ে, আসবো ভিতরে? আমার রুমে আসতে কবে থেকে অনুমতি নিতে শুরু করলি? তিশা, আজকে আমি একটা সিরিয়াস কথা বলতে আসছি। থাপ্পড় খাইতে আবার মন চায় নাকি? দেখো, আমি সিরিয়াস হয়ে মন থেকে বলছি, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি তোমার সাথে এখন কোনো মজা করতেছি না। দেখ আশিক, আমি তোর চাচাতো বোন হই, আর তাছাড়া আমি তোর বড়। বুঝতে পেরেছে, আমি সিরিয়াসলি বলছি। তুমি চাচাতো বোন, নিজের তো আর না। আর তুমি আমার 1 ক্লাস সিনিয়র, কিন্তু বয়স তো প্রায় একই। এটা কখনোই সম্ভব না। তুই চলে যা এখান থেকে এক্ষুনি। প্লিজ তিশা, সত্যি আমি তোমাকে ভালোবাসি। তোকে যেতে বলেছি কিন্তু। আমি ওইখান থেকে চলে আসলাম আমার রুমে। বসে বসে ভাবছি হয়তো রেগে আছে আমার উপর, তাই বলছে। সকালে উঠতে উঠতে দেরি হইল। কলেজের 2টা ক্লাস হয়ে গেছে, তাই রুমে বসে গান শুনছিলাম। তখন সাগর কল দিল। আশিক, কোথায় তুই? কেন রে? তিশা আপু প্রেম করে, আমাদের আগে বলিসনি কেন রে? আমরা তো জানতাম না। কি উল্টাপাল্টা কথা বলিস তিশা? প্রেম তো দূরের কথা, কোনো ছেলে বন্ধু নাই তার। তুই বললেই আমি বিশ্বাস করবো নাকি? এই তো কলেজ মাঠে এক সিনিয়র ভাই তিশাকে কলেজ মাঠে প্রপোজ করলো, আর আপুর সাথে সাথে রাজি হয়ে গেল। সাগরকে আর কথা বলতে না দিয়ে আমি তাড়াতাড়ি কলেজ মাঠে গেলাম। দেখলাম সত্যি তিশা একটা ছেলের সাথে হেসে হেসে হাত ধরে হাঁটতেছে। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমি সোজা গিয়ে ছেলেটার হাত তিশার হাত থেকে সরিয়ে নাক বরাবর একটা ঘুষি দিলাম। তারপর আরো কয়েকটা মারলাম। হঠাৎ তিশা ছেলেটার সামনে দাঁড়ালো, ঠাস ঠাস করে 2টা চড় আমাকে মারলো। পুরো কলেজ আমার দিকে তাকিয়ে আছে। তুই আমার চাচাতো ভাই, তুই তোর মতো থাকবি। আমার পার্সোনাল ব্যাপারে কথা বলতে বলছি তোকে? এতদিন অনেক সহ্য করেছি, নেক্সট টাইম তোকে আমার আশেপাশে যেন না দেখি। বখাটে ছেলে কোথাকার। তিশা ছেলেটাকে নিয়ে চলে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে আছি। তিশা আমাকে থাপ্পড় দিয়েছে পুরো কলেজের সামনে। এতদিন যে থাপ্পড় দিত সেটা 2-1 জনের সামনে। বড় কথা, তিশা আমাকে এতটা ঘৃণা করে আগে জানতাম না। সাগর আমার কাছে এসে আমাকে সাইডে নিয়ে গেল। আমার যেন এখনো বিশ্বাসই হইতেছে না তিশা এটা করলো। তিশা বলেছে ওর আশেপাশে না যাইতে। আর যাব না। সাগরকে বলে আমি বাসায় চলে আসলাম, শুয়ে ঘুমিয়ে গেলাম। অপরদিকে তিশা বাড়িতে এসে একলাই ভাবতে লাগলো, আজকে আমি কি করলাম আশিকের সাথে? এটা কি ঠিক হলো আমার? আবার ভাবে ওকে তো আমি প্রায় চড় দেই, কিছুই তো মনে করে না। আজকে 5 দিন হলো আমি তিশার সাথে দেখা বা কথা বলি নাই। তিশা যখন কলেজ যেত তখন আমি বাড়িতে থাকতাম। তিশা আসার আগে আবার বাড়ির বাইরে চলে যেতাম। এখন সবার সাথে একসাথে খাওয়া দাওয়া হয় না আমার। আজকে 4-5 দিন থেকে আশিককে কোথাও দেখছি না। সারাক্ষণ আমাকে বিরক্ত করতো, এখন একদম করে না। তারপর আমাকে খুঁজতে আমার রুমের দিকে আসছে তিশা। এদিকে আমি কারো আসা শব্দ শুনে আইডিয়া করলাম তিশা হতে পারে, তাই তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে দরজা লাগাই দিলাম। তিশা আমার রুমে না পেয়ে আমার আম্মুর কাছে যায়। ছোট আম্মু, আশিককে দেখি না কয়দিন থেকে, কোথাও গেছে নাকি? কই না তো তিশা, তবে আগের মতো নেই কেন জানি। ও, আজকে আম্মু আর আব্বু নাকি কার যেন বিয়ে খেতে যাবে। আমাকেও বলল যেতে। আমি বলে দিয়েছি যাব না, মন মেজাজ ভালো নেই তাই। পরে আম্মু আর আব্বু গাড়িতে করে বিয়ে খেতে গেল। ঘন্টা খানিক পর বড় আব্বু কল দিল। আশিক বাবা, আর কিছু বলার আগে কান্না করে দিল। বড় আব্বু, কি হয়েছে? তুমি কান্না করতেছো কেন? তোর আব্বু আর আম্মু অ্যাক্সিডেন্ট করেছে, কেউ আর বেঁচে নেই। তুই তাড়াতাড়ি হসপিটাল আয়। না, এটা হতে পারে না। কাঁদতে কাঁদতে দৌড়ালাম। চোখের সামনে শুধু আম্মু আব্বুর স্মৃতি ভাসছে। আমার এই পৃথিবীতে আব্বু আম্মু ছাড়া কি আছে আর? এটা কখনোই হতে পারে না। চোখ যেন আজকে কোনো কথাই শুনছে না, শুধু পানি বের হইতেছে। কিছুক্ষণের মধ্যে হাসপাতালে চলে আসলাম। দেখি বড় আব্বু একটা চেয়ারে বসে কাঁদতেছে। বড় আব্বু, আমার আম্মু আব্বু কোথায় বলো আমাকে? বড় আব্বু হাত দিয়ে ইশারায় পাশের একটা রুম দেখিয়ে দিল। আমি তাড়াতাড়ি পাশের রুমে গেলাম। দেখলাম সাদা কাপড় দিয়ে ঢাকা 2টা বেডে 2জন। তখনই এই রুমে বড় আম্মু আর তিশাও চলে আসলো। আমি কাপড় সরিয়ে দেখি আব্বু আর আম্মু ঘুমিয়ে আছে। আব্বু আম্মু, তোমরা ঘুমিয়ে আছো কেন? তোমরা তো কার যেন বিয়েতে যাবে, সেখানে না যে শুয়ে আছো কেন? আমি যাবো না বলেছি দেখে তোমরাও যাওনি বুঝি? ঠিক আছে, আমিও যাবো, উঠো এখন। এই তোমরা উঠছো না কেন? কথা বলো। আব্বু আম্মুর ওকে স্পর্শ করে। বড় আম্মু, দেখো আব্বু আম্মু উঠছে না, আমার উপর রাগ করে আছে। যাইনি তাদের সাথে, তাই তুমি একটু বলো না রাগ করে যেন না থাকে। আর আমার খুব কষ্ট হইতেছে।
সবাই আমার পাগলামি দেখে কান্না করতেছে। বাবা, সত্যিটা মেনে নিতে হবে, তোমার আব্বু আর আম্মু বেঁচে নেই। না, আমাকে ছেড়ে তারা যেতে পারে না, তোমরা ভুলছো। সেদিনের পর থেকে আমার জীবনের হাসি আনন্দ সব বন্ধ হয়ে গেছে। সারাদিন একটা আমার রুমে বসে থাকতাম। আমি কোনোভাবে আম্মু আব্বুকে ভুলতে পারতেছিলাম না। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর তিশা আমার কাছাকাছি ছিল সব সময়। এই সময়টাই আব্বু আম্মুর মৃত্যুর কারণে সব মান অভিমান ভুলে গেছি। একদিন তিশা এসে আমাকে বলছে, আশিক, আজকে তোকে একটা কথা বলবো, কথাটা কি রাখবি? কাজটা করলে আমি সারা জীবন তোর কাছে ঋণী হয়ে থাকবো। কি কাজ বলো, চেষ্টা করব। তোকে তো আব্বু আম্মু বিশ্বাস করে ও ভালোবাসে। আমি তো একজনের সাথে রিলেশন করি, তুই জানিস। এখন যদি তুই আব্বু আম্মুকে রাজি করাইতি তাহলে আমাদের বিয়েটা হইতো। ঠিক আছে, বলবো। আমি তোদের কথা আমি ভেবেছিলাম তিশা আমাকে কিছুটা হলেও পছন্দ করে, কারণ যেভাবে তিশা আমার পাশে থেকেছে, এই কয়দিন কেয়ার করতো সব সময়। ধন্যবাদ। আমার গালটা একটু টেনে দিয়ে গেল। আব্বু আম্মু মারা যাওয়ার পর এই শহরটা আমার দম বন্ধ হয়ে আসছিল। শুধু তিশার জন্য এখানে ছিলাম। এখন তিশাও যে অন্য কারো, আমি থেকে কি করব এই শহরে? সিদ্ধান্ত নিলাম চলে যাব এখান থেকে। যদি না যাই তাহলে তিশাকে অন্য কারোর সাথে দেখলে আমার কষ্ট আরো দ্বিগুণ হারে বেড়ে যাবে। রাতে আমি বড় আব্বু ও বড় আম্মুর রুমে গেলাম। তোমাদের একটা কথা বলতে আসলাম। বলো আশিক, কি বলবে? তিশা এখন অনেক বড় হয়েছে, হয়তো তোমরা তার বিয়ের কথা ভাবতেছো। তুমি হঠাৎ এইসব কথা বলছো কেন? বলছি এই কারণে, তিশা একজনকে ভালোবাসে। হয়তো বেশ কিছুদিন থেকে তাদের রিলেশন। তোমাদের যে তিশা এই কথা বলবে সেই সাহস হইতেছিল না, তাই আমাকে বলতে বলল। আমি আশা করব তিশার সুখের কথা চিন্তা করে তার পছন্দকে গুরুত্ব দিবে তোমরা। চোখের কোণে পানি নিয়ে তাদের রুমে চলে আসলাম। আমার রুমে এসে আমার প্রয়োজনীয় জিনিস ব্যাগে নিলাম। আজকে রাতেই চলে যাব এই শহর থেকে। কোথায় যাব জানি না, তবে এতটুকু বলতে পারি, সেখানে তো ভালোবাসার মানুষটাকে অন্যের সাথে দেখবো না। বাড়ি থেকে বেরিয়ে আসলাম। আসার আগে একটা চিঠি লিখে আসলাম তিশার জন্যে। এদিকে বড় আম্মু ও আব্বু তিশার রুমে যায়। তিশা, আমি এগুলো কি শুনতেছি? তুমি নাকি কাকে ভালোবাসো, তার কথা আমাকে বলতে আশিককে বলেছিলে? এই কথা আশিক তোমাকে বলেছে? একটা কথা তোমাকে স্পষ্ট করে বলে রাখি, তোমার আর আশিকের বিয়ে সেই ছোটবেলা থেকে ঠিক হয়ে আছে। দুঃখের বিষয়, আমার ছোট ভাইটা তার ছেলের বিয়ে দেখে যেতে পারলো না। অন্য ছেলের সাথে প্রেম ভালোবাসার কথা ভুলেও মুখে আনবে না। সত্যি বলছো তুমি আব্বু? আমাদের বিয়ে আগে থেকে ঠিক করা? আমি তো আশিককেই ভালোবাসি, শুধু ওকে জেলাস ফিল করাতে তোমাকে অন্য ছেলের কথা বলতে বলেছি। ছেলেটা কষ্ট পেয়েছে রে। আমাদের সাথে যখন কথা বলতেছিল তখন দেখেছি ওর চোখে পানি। কালকে ওকে সরি বলে দিব। নেক্সট বিকেলে এদিকে আমি বাড়ি থেকে বের হয়ে বাস টার্মিনালের দিকে যাইতেছি। আর ভাবতেছি কোথায় যাব, কার কাছে যাব, কি করব। টার্মিনালে দাঁড়াতেই কিছুক্ষণ পর একটা বাস আসলো। রাত তখন বাজে 1টা। আমি ভাবছি এত রাতে বাস পাওয়া যাবে না। তাড়াতাড়ি করে টিকিট কেটে উঠে পড়লাম। এই বাস কোথায় যাবে আমি জানি না, জিজ্ঞেসও করিনি। জিজ্ঞেস করে কি হবে, আমার তো নির্দিষ্ট জায়গায় যাওয়ার নেই। টিকিট অনুযায়ী আমি বসে পড়লাম। বাস চলছে তার আপন গতিতে। দেখলাম আমার পাশের সিটটা ফাঁকা। আমি বসেছি জানালার পাশে। কিছুক্ষণ পরে পিছন থেকে একটা মেয়ে বলল, এই যে আপনি যেখানে বসেছেন ওইটা আমার সিট, আপনি আপনারটাই বসুন। দেখতে সুন্দর, হালকা আলোতে কিছুটা বোঝা যাইতেছে। আমি কিছু না বলে উঠে দাঁড়ালাম আর তাকে যেতে দিলাম বসতে। আমি মেয়েটার পাশের সিটে বসে পড়লাম। বসে ভাবতে থাকলাম আমার জীবনটা কি ছিল আর এখন কি। আব্বু আম্মু চলে যাওয়ার পরে আমার এই অবস্থা, ছিলাম একটা দুষ্টু ও দুরন্ত ছেলে। সারাদিন বাড়ি, কলেজ, এলাকা মাথায় তুলে রাখতাম। আজকে আমি হয়ে গেছি চুপচাপ। এসব ভাবছি, কন্ট্রাক্টর এসে টিকিট চেক করার জন্য ডাকলেন। এই যে ভাই, আপনার টিকিটটা দেন দেখি। আমাকে উদ্দেশ্য করে আমি কিছু না বলে টিকিট এগিয়ে দিলাম। ভাই, আপনার সিটটা ওইটা, আপনি এনে বসেন কেন? কন্ট্রাক্টরের কথা মেয়েটা শুনে তার টিকিট ভালো করে দেখে। ভাই, আসলে আমি তাড়াহুড়ায় টিকিটটা দেখতে ফুল হইছে, ওনার সিটটাই আমি বসছি আর উনি আমারটাই। আমাকে উদ্দেশ্য করে তারপর কন্ট্রাক্টর চলে গেল। তাড়াহুড়ায় আমি খেয়াল করিনি ভালো করে, সরি। আমি কিছু না বলে চুপচাপ বসে আছি। ছেলেটাকে দেখা তো চাই হ্যান্ডসাম, সুন্দর, কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ কেন যে এমন করে কে জানে। একটু চুপ থাকলে আমার জন্য ভালো হয়। আপনি কথা বলতে পারেন, তাহলে আপনার সিটে আমি বসলাম, আপনি আমাকে কিছু বললেন না কেন? কথা বলতে ভালো লাগতেছিল না তাই। আর কোনো কথা না বলে আমি বসে রইলাম। সকালে বাস থামলো। আশেপাশে সাইনবোর্ডে তাকিয়ে দেখলাম, তাতে বুঝলাম এটা ঢাকা শহর। আমি আমার ব্যাগ নিয়ে নেমে আসলাম বাস থেকে। মেয়েটি আগেই নেমে গেছে বাস থেকে। এই শহরে থাকবো কি করে?
না আছে কাজের ব্যবস্থা আমার, না আছে টাকা পয়সা। তখনই মনে পড়লো আব্বু থাকতে তিনি আমাকে হাত খরচের জন্য প্রায় টাকা দিত আমার বিকাশ নম্বরে, কিন্তু আমি প্রয়োজন না থাকায় কখনো বের করা হয়নি সেই টাকা। তারপর বিকাশ চেক করে দেখলাম 27,000 টাকা আছে। আব্বুর টাকা আজকে কাজে লাগছে। আশেপাশে খোঁজ নিয়ে একটা কলেজে ছাত্রাবাসে থাকার ব্যবস্থা করলাম। এদিকে সকালে তিশা আমাকে খুঁজতে আমার রুমে গেলে দেখে আমি নাই। আম্মু, আশিক কোথায়? তিশার আম্মুর কাছে যেতে যেতে, আশিক তো সারাদিন ঘরেই থাকে, দেখ হয়তো বাথরুমে গেছে। তিশা আবার ঘুরে আমার রুমে যায়, দেখে আমি বাথরুমেও নাই, তাই আবার বের হবে। তখনই টেবিলের উপর একটা কাগজে দেখতে পাই। তিশা এগিয়ে গিয়ে কাগজটা হাতে নিয়ে পড়তে থাকে। তিশা, হয়তো তুমি আমার এই চিঠিটা পড়তেছো। তোমাকে সেই ক্লাস 9 থেকে ভালোবেসেছি। কিভাবে আর কি কারণে ভালোবেসেছি আমি নিজেও জানি না। ফাইজলামি দুষ্টামি করতে করতে তোমাকে অনেকবার বোঝাইছি যে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি বোঝনি সেটা যে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি বোঝনি সেটা। আমার ভালো থাকার মূল মন্ত্র ছিল আব্বু আম্মু আর তুমি। আব্বু আম্মু তো আমাকে একা ছেড়ে চলে গেল, তুইও এখন অন্যের হয়েছো। বিশ্বাস করো, আমার এখানে থাকতে দম বন্ধ হয়ে আসছে, তাই চলে যাইতেছি এই শহর ছেড়ে। কখনো দেখা হবে কিনা জানি না, দোয়া করি আল্লাহ তোমাকে যেন সুখে রাখে। তিশা চিঠিটা পড়ে কান্না করতে থাকলো। তিশার আম্মু আসলো রুমে। তখন তিশা আম্মুকে চিঠিটা দিয়ে কান্না করতে থাকলো। তিশার আম্মু কাগজ পড়ে তিনিও কান্না করতেছে। আম্মু, আমার জন্য আশিক আজকে চলে গেল আমাকে ছেড়ে। আমার ওকে এইভাবে বলাটা ভুল হয়েছে। এখন আমি কোথায় পাবো তাকে? কান্না করিস না, আমরা ঠিক পেয়ে যাব আশা করি। থাকার মতো একটা জায়গা হলো, কিন্তু আমাকে কিছু একটা করতে হবে। বসে বসে খাওয়া যাবে না। যে টাকা আছে তাতে 2-1 মাস খাইতে পারবো, তার আগে আমাকে একটা ব্যবস্থা করতে হবে। আজকে 3 দিন ঘুরলাম শহরটা, কিন্তু কোথাও কাজের জায়গা পেলাম না। হতাশ হয়ে রুমে বসে আছি, তখন এক বড় ভাই আসলো, ছাত্রাবাসে থাকে। কি ব্যাপার, তোকে চিন্তিত মনে হইতেছে? ভাই আসলে তেমন কিছু না, শুধু ভাবছি এখানে একটা কাজের ব্যবস্থা করব কিভাবে, এটাই। তোমার নাম জানো কি? ভাই আমার নাম আশিক। তো তুমি কোনো কলেজে ভর্তি হওনি? না ভাই, এখানে নতুন আমি, আর আমার লেখাপড়া করার মতো টাকা পয়সা হবে না। একটা কাজের ব্যবস্থা করে চেষ্টা করব পড়াতে। পার্ট টাইম জব করবে আমার এক পরিচিত লোকের ফ্যাক্টরিতে, তাহলে কলেজে পড়তে পারবে। ভাই কাজের ব্যবস্থা করে দিলে তো খুবই ভালো হয়। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আমার জানা নেই ভাই। ধন্যবাদ দিতে হবে না, তুমি কলেজে ভর্তি হলেই আমি খুশি হব, বুঝলে? ঠিক আছে ভাই। পরের দিন ভাই ওই ফ্যাক্টরিতে নিয়ে গেল। আমার কাজের সময় 2টা থেকে রাত 10টা পর্যন্ত, বেতন 8,000 টাকা। ইনশাল্লাহ এতে আমার দিন চলে যাবে। পরের দিন আমি কলেজে গিয়ে ভর্তি হলাম। বিকেলে কাজে গেলাম, আসলাম 10টায়। এভাবে কাজ আর কলেজ করতে করতে আমার জীবনে 2টা বছর কেটে গেল। সারাদিন কলেজ কাজ নিয়ে ব্যস্ত থাকলেও রাত হলে ঠিকই তিশা আর আব্বু আম্মুর কথা মনে পড়ে। তাদের কথা ভেবে প্রায় প্রতি রাতেই কেঁদে বালিশ ভিজাই। কিছুদিন আগে আমার স্নাতক পড়া শেষ হইল, রেজাল্ট হয়েছে, তাতে মোটামুটি ভালো রেজাল্ট করেছি। এখন আমাকে একটা জব করতে হবে, নতুন একটা বাড়ি ভাড়া নিতে হবে। আজকে কাজে গেলাম। আঙ্কেল, আমার কালকে আসতে একটু দেরি হবে। কেন বাবা, কোনো সমস্যা? আসলে তেমন কিছু না, কাল একটা চাকরির ইন্টারভিউ আছে তাই। ও ঠিক আছে। 2 দিন আগে একটা কোম্পানিতে চাকরির জন্য আবেদন করছিলাম, সেটারই ইন্টারভিউ কাল। পরের দিন সকালে আমি রেডি হয়ে ঠিকানা মতো হাজির হইলাম। অনেক পরীক্ষার্থী বসে আছে, একে একে সবাইকে ডাকলো, আমাকেও ডাকলো। ইন্টারভিউ ভালোই দিলাম, কিন্তু মনে হয় না আমাকে নিবে, কারণ এখন টাকা ছাড়া বা মামা খালু ছাড়া চাকরি হয় না। হতাশ হয়ে চলে আসলাম। এভাবে অনেক কয়টা চাকরির ইন্টারভিউ দিলাম, সবগুলোতে একই অবস্থা। কালকে আবার একটা ইন্টারভিউ আছে, বেশ সাদামাটা ভাবেই গেলাম সেখানে। ওয়েটিং রুমে দেখি অনেকেই বলতেছে আমার ইনি আছে উনি আছে, আবার কেউ বলছে আমি এত টাকা দিছি। আমি ভেবে নিলাম এটাও হবে না আমার, তাই সময় নষ্ট না করে চলে আসতে লাগলাম। এই ছেলে কোথায় যাও? আমার মনে হয় না যে এই চাকরিটা হবে, কারণ যেটা বুঝলাম যে 4 জন নেবে সেটা আগে থেকে ঠিক করা। সময় নষ্ট না করে চলে যাইতেছি। তুমি কোথায় কি শুনেছো জানি না, তবে এই অফিসের বস খুবই ভালো মানুষ। তিনি সত্যিকারের মেধা দেখে চাকরি দেন। তুমি যদি মেধায় টিকতে পারো তাহলে তোমার চাকরি হবে। দেখি তাহলে ইন্টারভিউ দিয়ে কি হয়। একে একে সবাই দিল ইন্টারভিউ। 108 নম্বরে আমার সিরিয়াল আসলো। সেই সকাল থেকে বসে আছি, এখন প্রায় দুপুর হয়ে আসছে, প্রচুর খিদা লাগছে। আমি ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করলাম, দেখলাম 3 জন লোক বসে আছে আর একটা সিট খালি রয়েছে তাদের মাঝে। তারা আমাকে প্রশ্ন করলো, আমি মোটামুটি উত্তর দিলাম। তারপর একটা স্যার আমাকে বলল, তোমার তো চাকরি হবে না, কারণ তোমার আগে কোনো চাকরির অভিজ্ঞতা নাই। স্যার আমার চাকরিটা খুবই দরকার। এভাবে বললে তো হবে না, তাহলে তো সবাই এভাবে চাকরি নিতে পারতো। আমরা অভিজ্ঞতা ছাড়া নিতে পারবো না। স্যার প্লিজ, আমার খুবই দরকার। আপনি এখন আসতে পারেন, যান। কি আর করার, তাই টেবিলের উপর থাকা আমার কাগজপাতি নিয়ে
ব্যাক হয়ে আসবো। দেখলাম একজন মেয়ে আসলো রুমে, 3জন স্যার মেয়েটাকে সালাম দিল দাঁড়িয়ে। আমি পিছনে না তাকিয়ে বের হইতেছি। আমজাদ সাহেব, ইনি চলে যেতেছে কেন? ইন্টারভিউ দিবে না? ওনাকে ক্যান্সেল করা হয়েছে। ওনার অভিজ্ঞতা নাই আগে জব করার। এই ছেলে দাঁড়াও, এদিকে আসো। জি বলুন। পিছনে ঘুরে দেখলাম তিশা। আজকে কতদিন পরে দেখলাম সে আগের চেহারা, চোখে হালকা করে কাজল দেয়া, বিশেষ করে মুখের মায়াবী ভাবটাও সে আগের মতোই। যার জন্য আমি এই শহরে পাড়ি জমিয়েছি, সেই তার সাথে আবার দেখা হলো। কিন্তু তিশা ঢাকায় কি করে? হতে পারে তার হাজবেন্ড কোনো বড় লোক, তাই এখানে থাকে তার সাথে, আর এটা মনে হয় তাদেরই কোম্পানি। এসব প্রশ্ন মাথায় ঘুরতে থাকলো। আশিক, তুই এখানে এতদিন কোথায় ছিলি বলতো? চমকে উঠে এসব একেবারে বলে ফেলে। ম্যাম, আপনি হয়তো ভুল করতেছেন কোথাও। আপনি যাকে মনে করতেছেন আমি সে না। নর্মাল ভাবেই বললাম। আমার কোথাও ভুল হইতেছে না। তুই কার উপর রাগ করে আসলি আমাদের ছেড়ে বলতো? সরি, বললাম তো আপনি ভুল করতেছেন একটা, বলেই চলে আসলাম। পিছন থেকে তিশা অনেক কয়বার ডাকলো, আমি শুনিনি। আর আমি চলে আসতেছি আর বলছি, তিশা এখানে কেন আসলো? বেশ তো ভালোই ছিলাম আমি। আমজাদ সাহেব, যে ছেলেটা গেল, এখন এর ঠিকানা আছে আপনার কাছে? না ম্যাম, মেলের মাধ্যমে কন্ট্যাক্ট করে ডাকা হয়েছিল। কিন্তু কেন ম্যাম? এমন কত ছেলে মেয়ে চাকরির জন্য লাইন দিয়ে আছে। আপনাকে যেটা বলেছি ঠিক ততটুকু উত্তর দিবেন, তার চাইতে বেশি না, ওকে? আপনি আশিককে মেল করে জানিয়ে দেন তার চাকরি হয়েছে। ঠিক আছে ম্যাম। আমি ছাত্রাবাসে এসে রেডি হয়ে কাজে আসলাম। কিছুক্ষণ কাজ করার পর আঙ্কেল আসলো। আশিক বাবা, সবাইকে ডাকো তো আমার এখানে। তারপর আমি সবাইকে ডাকলাম। আমাদের এই ফ্যাক্টরিটা যেইখানে আছে এটা নাকি সরকারি জমিতে। গতকাল আমাকে নোটিশ দেওয়া হয়। আমি যখন জমিটা কিনি তখন আমি জানতাম না এটাই সরকারি জমি আছে। এখন বাধ্য হয়ে ফ্যাক্টরি বন্ধ করে জমি ছেড়ে দিতে হবে। আঙ্কেল, তাহলে আমাদের কি হবে? আপনার এখানে কাজ করে আমরা জীবিকা নির্বাহ করি। আমি জানি তোমাদের অনেক ক্ষতি হলো, কিন্তু ক্ষতি আমারও কম কিছু হলো না। কিছু করার নাই। চাকরি কতদিনে হবে জানা নাই, আদৌ হবে কিনা তারও ঠিক নাই। এখন আমার চলবে কিভাবে জীবন, এসব ভাবতে ভাবতে ছাত্রাবাসে আসলাম। রাতে শুয়ে আছে কিন্তু চিন্তায় ঘুম আসছে না। ফোনের ডাটা অন করে এফবিতে ঢুকলাম, তখনই একটা মেইল আসলো। আমি মেইলটা চেক করে দেখলাম আজকে যেখানে তিশাকে দেখেছি সেই কোম্পানি থেকে মেইল করে জানালো আমার চাকরি কনফার্ম, আগামীকাল যেতে বলেছে 10টায়। এদিকে আমার যে কাজের উপর সবকিছু চলতো সেখানে কাজ অফ হয়ে গেল। কাজের খুব দরকার, নইলে না খেয়ে থাকতে হবে। এদিকে তিশা যেখানে ওইখানে গেলে আমাদের মানসিক কষ্টটা বেড়ে যাবে। এত কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠলাম দেরিতে, উঠে খাওয়া দাওয়া করে আবার শুয়ে আছি। তখন কল দিল কে যেন। কে বলছেন? আজকে আপনার কাজে জয়েন করার কথা ছিল, আপনি এখনো আসেননি। আপনি দ্রুত চলে আসুন। এতে বুঝে গেলাম কোম্পানি থেকে কল দিয়েছে। অন্য কিছু না ভেবে চলে গেলাম অফিসে। ম্যানেজার আমাকে কাজ বুঝিয়ে দিয়ে গেল। আমি কাজ করতেছিলাম, তখনই একজন আমার কাছে আসলো। তাকিয়ে দেখলাম একটা মেয়ে, কিন্তু কোথায় যেন দেখেছি মনে পড়ছে না। আমাকে চিনতে পেরেছো? চিনা চিনা লাগছে কিন্তু চিনতে পারিনি। 2 বছর আগে ট্রেনে কথা হয়েছিল আপনার সাথে, মনে আছে? ও হ্যাঁ, এবার মনে পড়েছে। আপনি কি নতুন এখানে জয়েন করেছেন? আজকেই। আপনি? আমিও। এভাবে কিছুক্ষণ কথা বলে কাজ করতেছিলাম। দেখলাম দুপুরে খাবার সময় হয়েছে। ক্যান্টিনে বসে খাইতেছি, তখন ওই মেয়েটি আসলো আমার কাছে। তারপর আমি নামটা জিজ্ঞেস করলাম, নাম নাকি সাথী। একদিন অফিস করে ছাত্রাবাসে আসলাম, একটা চাকরিরত ব্যবস্থা হয়েছে। এখন একটা বাসা ভাড়া নেই। আর কতদিন ছাত্রাবাসে থাকবো? এদিকে তিশা আমাকে দেখার সাথে সাথে আম্মু আব্বুর কাছে চলে যায় গ্রামের বাড়িতে। তিশা মা, হঠাৎ করে কিছু না জানিয়ে চলে আসলে? তোমাকে আর আব্বুকে নিয়ে যেতে এসেছি। তুই কান্না করতেছিস কেন মা? আমি আশিককে খুঁজে পেয়েছি ঢাকায়। কি বলিস? কি বললো আশিক? কেন গিয়েছে এভাবে বলিসনি? ও আমাকে নাচিনের অভিনয় করেছে, তাই তো তোমাকে নিতে আসলাম। তুমি আর আব্বু ওর অভিমানটা ভাঙাতে হবে। এদিকে আমি নতুন একটা বাসা খুঁজতে থাকি। বাসা একটা খুঁজে পাই, কথা বলে বাসাটা ঠিক করলাম থাকার জন্যে। পরের দিন অফিস করে জিনিসপাতি নিয়ে আসলাম নতুন বাসায়। বাইরে একটু ঘুরতে বের হয়েছে, দেখি কেউ বাড়ির ছাদ থেকে আমাকে ডাকছে। আমি ভালো করে তাকিয়ে দেখি সাথী। আমাকে দেখে নিচে নেমে আসলো সাথী। আপনি এখানে? এখানেই বাসা ভাড়া নিয়েছি। আপনি এখানে কেন? আমার বাড়ি তো এখানেই, ওই যে ওইটা। কি বলেন? ওইটাই তো আমি ভাড়া নিয়েছি রুম। কালকে বাবা বলল রুম ভাড়া দিয়েছেন, আপনি যে নিছেন সেটা জানা ছিল না। যাক, ভালোই হইল। ভালো হইল কেন? ভালো হইল কারণ একসাথে অফিসে যাতায়াত করা যাবে আপনার সাথে। থাকেন, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। তাড়াতাড়ি আসবেন, বুঝলেন? এখানে কিন্তু সন্ধ্যায় ভূত বের হয়। কি বলেন ভূত?
আমি উল্টা ঘুরে আমার রুমের ওই দিক দিয়ে দৌড় দিতে ধরলাম। আরে যান বাজারে, তাড়াতাড়ি আসলে ধরবে না। সত্যি বলছেন তো নাকি মিথ্যে? সত্যি বলছি। তারপর আমি বাজার গিয়ে রাতের খাবারটা নিয়ে আসলাম। রুম গোছাতে গোছাতে ক্লান্ত হয়ে পড়েছি, তাই রান্না করার উপায় নেই। রাতে খেয়ে ঘুমাবো, তখনই সাথী আর একটা ছোট মেয়ে সাথীর ভাগ্নি আসে আমার রুমে। এত রাতে এখানে? আপনার খাবার দিতে আসলাম, আম্মু পাঠিয়েছে। এটার কোনো দরকার ছিল না, আমি খাবার নিয়ে এসেছি হোটেল থেকে। আর হোটেলের খাবার খাবেন না, এদিককার হোটেলের খাবার বেশি একটা স্বাস্থ্যসম্মত না। সাথী চলে গেল, আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে সাথীর দেয়া খাবারটা খেয়ে অফিসের জন্য রেডি হলাম। তারপর মেইন গেট দিয়ে বের হতে যাব পিছন থেকে। এই যে মিস্টার, কখন থেকে দাঁড়িয়ে আছি আপনার জন্য, আর আপনি আমাকে রেখেই চলে যেতেছেন। সরি, আমি খেয়াল করিনি। চলুন, তাড়াতাড়ি দেরি হয়ে যাবে নয়তো। অফিসে এসে কাজ করতেছি একভাবে আমার মতো করে, কেউ যে আমার পাশে বসে আছে খেয়ালই করিনি। হঠাৎ মাথা তুলে দেখি তিশা। অনেকটা অপ্রস্তুত হয়ে গেলাম। আপনি এখানে? আমি এই অফিসের বস, তাই আমি এখানে আসতেই পারি। ও সরি ম্যাম। তোর সরি এর গুষ্টি কিলাই, আমাকে ছেড়ে এখানে এসেছিস কেন? ওইখানে কিভাবে থাকতাম? নিজের ভালোবাসার মানুষকে অন্যের হতে দেখতাম চেয়েছে। এগুলো কথা আপনাকে বলছি কেন? আপনি তো কখনো কাউকে ভালোবাসেননি যে জানবেন। সেদিন তোকে জেলাস ফিল করানোর জন্য বলেছিলাম আমি কলেজের ছেলেটাকে ভালোবাসি। পুরোনো কথা বাদ দেন, ওগুলো আর মনে করতে চাই না। এখন আপনি অফিস সংক্রান্ত কোনো কথা থাকলে বলেন। তিশা কিছু না বলে মন খারাপ করে চলে গেল। এখন আর পুরোনো কথা মনে করিয়ে লাভ কি? তিশার তো বিয়ে হয়ে গেছে, হয়তো ঢাকায় থাকে তার স্বামী। দেখলাম চোখের কোণে একটু পানি গড়িয়ে পড়ছে। তাড়াতাড়ি সেটা মুছে নিয়ে কাজে বসে পড়লাম। লাঞ্চ টাইমে সাথী আসলো, আমাকে নিয়ে ক্যান্টিনে গেল। সাথী আর আমি খাইতেছি, দেখলাম তিশা পাশের টেবিলে বসে আমাদের একসাথে দেখে রাগে গজগজ করতেছে। সাথী, এখানে কি তোমরা ঘুরতে আসছো নাকি? না তো ম্যাম, অফিসে আসছি। ইনি কে হয় তোমার? কলিগ সাথে বন্ধু। নেক্সট টাইম যেন তোমাকে এর সাথে দেখি না, বুঝলে কথা? আমি নীরব দর্শকের মতো দেখছি আর ভাবছি এইরকম আমার উপর অধিকার যদি তিশা আগে দেখাতো তাহলে ওকে ভালোবাসা দিয়ে রাঙিয়ে রাখতাম। কিন্তু আফসোস, বিকেলে অফিস করে রুমে এসে অফিস ড্রেসে বিছানায় গা এলিয়ে দিলাম। শরীরটা ক্লান্ত থাকায় ঘুমিয়ে গেলাম। কলিং বেল বাজার শব্দে ঘুম ভাঙলো। তাড়াতাড়ি যেয়ে খুলে দিলাম। খোলার সাথে সাথে বড় আব্বু আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আজকে কতদিন পরে তাদের দেখলাম। তুই আমাদের কথা একবারও ভাবলি না? আমরা তোকে ছাড়া কিভাবে থাকবো? কি বলবো, কোনো উত্তর নাই আমার কাছে। তুই কেন চলে আসছিস আমরা জানি বাবা। তুই তিশাকে ভালোবাসতি, আমাদের বলবি না একবার? আর তাছাড়া তোদের বিয়ে ছোটবেলা থেকে ঠিক করা ছিল। বড় আম্মু, ওইসব কথা এখন বলে কি লাভ? এখন তোর বিয়ে হয়েছে। তিশা দূরে দাঁড়িয়ে আছে, ওর দিকে তাকিয়ে। কার বিয়ে হয়েছে? তিশার বিয়ে হবে কেন? ও তো তোকে ভালোবাসে। তাহলে তিশা এই ঢাকা শহরে কেন, আর অফিসের বস হইল কিভাবে? এই কোম্পানি তো তিশার মামার কোম্পানি, এইটার দায়িত্ব তিশাকে দিয়েছে। তুই চলে আসার পর ও একদম ভেঙে পড়ে, তাই ওকে কোনো কাজে ব্যস্ত রাখতে ঢাকায় ওর মামার কাছে পাঠাই। আব্বু আম্মু, তোমরা খাবার রেডি করো তো, খুব ক্ষুধা লাগছে। বড় আব্বু আম্মু পাশের রুমে গেল, আমিও চলে আসতে যাব। অমনি তিশা আমার টাই ধরে একদম কাছে টেনে আনে। করছেন কি? দম বন্ধ হয়ে যাবে তো। তোকে তো আমি মেরেই ফেলবো, এতদিন কষ্ট দিলি আমাকে। আমার একদম কাছে চলে আসলো, আমি পিছাতে পিছাতে খাটে পড়ে যাই। অমনি তিশা আমার উপরে শুয়ে পড়ে। আরে করছেন কি? উঠুন বলছি। না, উঠবো না, কতদিন পর তোমাকে কাছে পেলাম। আপনি তো আমাকে তুই করে বলতেন, তাহলে এখন তুমি কেন? তোমাকে আমি সেই ক্লাস 10 থেকে ভালোবাসি, কিন্তু বাড়িতে জানালে বা সবাই জানলে সমস্যা হবে ভেবে তুই করে বলতাম, কেউ আর সন্দেহ করবে না। কিন্তু আমি আগে থেকে জানতাম যে তোমার সাথে আমার ছোটবেলা থেকেই বিয়ে ঠিক। হয়েছে, এখন সরেন, বড় আব্বু আম্মুর কাছে যাই। কি জানি একলা বসে আছে। তার আগে বলো, তুমি আমাকে আপনি করে বলতেছো কেন? এমনিতে। আর একবার যদি শুনি আপনি বলছো, দেখিও আমি কি করি। তারপর তিশা সহ আমি বড় আব্বু আম্মুর কাছে গেলাম। রাতের খাবার খেয়ে তারা চলে যাবে, আমাকেও নিয়ে যাবে। তোমরা যাও, আমি এখানেই ঠিক আছি। বড় আব্বু আম্মুকে বললাম, তুমি কিন্তু এবার বেশি বেশি বলছো। আমি রাগ করব কিন্তু, আর রাগ করলে আমি কি কি করতে পারি তুমি ভালো করেই জানো। এখানে বাসা ভাড়া নিয়েছি, টাকা দিতে হবে এবং জিনিসপাতি আছে। আমি পরে যাব, তোমরা যাও। ঠিক আছে, কাল বিকেলেই তোমাকে যেন আমাদের বাড়িতে পাই।
আব্বু আম্মু তোমরা গাড়িতে বসে চলে যাও, আমিও কাল বিকেলে যাব একসাথে। কি বলেন, আপনি এখানে থাকবেন? আমি ব্যাচেলর রুম ভাড়া নিয়েছি। এইখানে মেয়ে দেখলে আমার চরিত্র নিয়ে বাজে কথা উঠবে। তারপর তিশাও তারা সবাই চলে গেল। আমিও ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে বের হইলাম অফিসে যাওয়ার জন্য। সাথী আছে আমার সাথে। আমি বাড়ির গেট পার হইলাম, তখনই একটা মাইক্রো এসে থামলো। আশিক চলো আমার সাথে। চাইতেছি তো অফিসে। একটা কাজ আছে, তুমি আসো। সাথী তুমি অফিসে চলে যাও। ঠিক আছে ম্যাম। আমি গাড়িতে বসে আছি। কিছু দূর যাওয়ার পর হঠাৎ গাড়ি থামিয়ে, ওই তোর সাথে সাথে কি মেয়েদের সাথে কথা বলতে খুব ভালো লাগে নাকি তোর? সাথী আমার সাথে প্রায় অফিস যায়, আর কি থাকবে। না থাকলেই ভালো। তারপর অফিস করে বিকালে বাড়িতে আসার সময়, আপনাকে একটা কথা বলার ছিল। বলুন দেখি। আপনাকে দেখতে দেখতে আর মিশতে মিশতে কখন যে ভালোবেসেছি আমি নিজেই জানি না। কি বলেন এগুলা? এই যে সাথী, আশিক আমার হবু বর আর প্রেমিকও। সাথী কান্না করতে করতে চলে গেল। আমিও ওর কাছে গেলাম। সাথী, ভালোবাসা তো এক পাক্ষিক হয় না। তুমি আমাকে ভালোবাসো, আমি তো তোমাকে ভালোবাসি না। আমি ছোটবেলা থেকে তিশাকে ভালোবাসি। সাথী মন খারাপ করে চলে গেল। আমিও চলে আসলাম বাড়িতে। ব্যাগ গুছাইতেছি, দেখলাম দরজায় কে যেন দাঁড়িয়ে। আমি দেখার সাথে সাথে চলে গেল। একটু পর তিশা আসলো আমাকে নিয়ে। তিশা যে ফ্ল্যাটে এখন থাকে ঢাকায়, ওইটাই গাড়িতে। তিশা আমার সাথে একটাও কথা বলে নাই। ফ্ল্যাটে এসে তিশা ওর রুমে হন করে চলে গেল। আমি ব্যাগ রেখে গেলাম ওর রুমে। গিয়ে দেখি দরজা খোলা রেখেই ড্রেস চেঞ্জ করতেছে। এই কি করো, থামো থামো। লুচু ছেলে কোথাকার, মেয়ের রুমে আসছো, নক দিবে না? আমার বউয়ের রুমে আসছি, অনুমতি নিতে হবে কেন? তিশার একদম কাছে এসে তিশা একটা তোয়ালে পরে দাঁড়িয়ে আছে। আমাকে এভাবে কাছে আসা দেখে লজ্জায় পড়ে যায়। এটা কিন্তু ঠিক না, দূরে যাও তুমি, তোমার মতলব ভালো মনে হইতেছে না। আর কিছু বলতে না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম, আর তিশার খোলা পিঠে হাত বুলিয়ে দিতেছি। তিশাও খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। মনে হইতেছে দুইজনের শরীর মিশে যাবে। তখনই কারেন্ট চলে গেল। তিশা ছাড়ো, লাইট অন করে দেই, অন্ধকার। লাইটের কি দরকার? বলেই চুমু খেতে লাগলো আমায়। তিশা আমার কাছে পেয়ে পাগলের মতো করছে। বিছানায় আমাকে ফেলে দিয়ে আমার ঠোঁটের 12টা বাজিয়ে দিতেছে। তখনই বড় আম্মু আসলো দরজায়। তিশা, লাইট জ্বালিয়ে দিতেছিস না কেন? এই তিশা, বড় আম্মু আসছে, সরো। আম্মু তুমি যাও, আমি একটু পরে লাইট জ্বালিয়ে দিব। এদিকে আমাকে চুমু খেতে খেতে, ঠিক আছে। এই যে সরেন সরেন, খিদে লেগেছে খুব। না, তুমি আগে আমাকে তুমি করে বলবে, তারপর। তুমি করে বলবো না কখনোই। সাথে সাথে আমার গালে কামড় বসিয়ে দিল। ব্যথা করতেছে তো। ও মা গো। চুপ, একদম চুপ। যতক্ষণ তুমি করে না বলবি আরো কামড় খাবি তুই। ঠিক আছে, তুমি করে বলবো। এখন তো ছাড়ো, সত্যি ব্যথা করতেছে। তিশা সরে গেল। আমিও উঠে বড় আম্মুর কাছে গেলাম। দেখি বড় আম্মু আর আব্বু বসে আছে খাবার টেবিলে আমাদের জন্যে। তারপর আমিও খেতে লাগলাম। একটু পর তিশা এসে আমার উপর দিকে বসে পড়ল। আশিক বাবা, তোমাদের বিয়ে কোন দিন দিলে ভালো হয় বলো তো? এসব বিষয় সিদ্ধান্ত আপনারা নেন, আমি ভালো মন্দ কি জানবো। ঠিক আছে, আগামী সোমবার তোমাদের বিয়ে। কি বলো তিশামা? এত দেরি কেন? আব্বু আম্মু সবাই হাসতেছে তিশার কথা শুনে। আমি তো মাথা নিচু করে খাইতেছি। এই মেয়েটার হুঁশ জ্ঞান কম নাকি? আল্লাহই ভালো জানেন। সকালবেলা শরীর ভিজে থাকার কারণে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি তিশা মগ হাতে দাঁড়িয়ে আছে। তুমি আমাকে ভিজিয়ে দিলে কেন? তোকে কখন থেকে ডাকতেছি, ওঠার নামগন্ধ নেই। তাই বলে পানি ঢেলে দিবে? এখন তো পানি ঢেলে দিতেছি, বিয়ের পর দেখবি কি কি করি। ও বড় আম্মু আব্বু, আমি বিয়ে করব না এই জল্লাদ মেয়েকে। আর একটা কথা বললে তোর হাত পা ভেঙে দিব। হ্যাঁ তাই করো, হাত পা ভেঙে দিয়ে রাখো, তবু তোমাকে বিয়ে করব না। তোর হাত পা আমি ভাঙবো, বিয়েও আমিই করব। এখন তাড়াতাড়ি উঠে অফিসে চলো। একটু আদর করেও তো তুলতে পারতে। ঘুম থেকে দিল শরীরটা ভিজিয়ে। ও আদর করতে হবে আগে বলবে না? কালকে রাতের আদরের কথা মনে নাই? আমি সাথে সাথে গালে হাত দিয়ে দেখলাম এখনো কামড়ের দাগ আছে। না থাক, আদর লাগবে না। পাগল একটা। বিয়েটা হতে দাও, ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবো। নাস্তা করে তিশা আর আমি অফিসে গেলাম। দুপুরের পর তিশা ডাকলো আমাকে তার কাছে। ডাকলে কেন? এখানে বসো। বলো। তিশা আমার কোলে বসে আমার ঘাড়ে মাথা দিয়ে, ভালো লাগতেছে না কেন জানি। কেন পাগলি, কি হয়েছে? জানি না,
চলো আজকে কোথাও থেকে ঘুরে আসি। অফিস আছে এখনো। থাক অফিস, চলো তো। তারপর অফিস থেকে বের হলাম। তিশা গাড়ি বের করবে, তখন আমি, আজকে গাড়ি না, আমার সাথে আসো। একটা রিক্সা ডেকে উঠলাম। দুইজন, কোনো গন্তব্য নেই। সারা বিকেল ঘুরবো আজকে। তিশা আমার ঘাড়ে মাথা রেখে বসে আছে। তিশা, তোমার শরীর কি খারাপ লাগতেছে? না, শরীর ঠিক আছে। তুমি চুপচাপ থাকলে আমার কি ভালো লাগে বলো? তখনই রাস্তার পাশে ফুচকার দোকান দেখে তিশা বায়না ধরলো ফুচকা খাবে। তাই রিক্সা থামিয়ে গেলাম দোকানে। তিশা সহ অভুক্ত মানুষের মতো খেয়ে যাইতেছে। আমি যে তার সাথে আছি ও ভুলেই গেছে খাওয়ার সময়। হঠাৎ আমাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে আমার দিকে একটা ফুচকা খাইয়ে দিতে ধরলো। আমি তো ওইভাবে খাবো না। তাহলে? আমি ফুচকা তিশাকে খাইয়ে দিলাম। তারপর ওর মুখ থেকে আমি খেলাম। বাহ, ফুচকা টক ঝাল আর তিশার ঠোঁটের মিষ্টি কি দারুণ। এভাবে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। কিছুক্ষণ আগে আমাদের বিয়ে হয়েছে। তিশা বাসর ঘরে বসে আছে, আমিও বারান্দায় বসে আছি। দেরিতে যাব। তিশাকে রাগাতে আমার খুব ভালো লাগে। কিছুক্ষণ পর তিশা কল দিল আমাকে। আমি 2 বার কেটে দিলাম। আবার কল দিছে। বলো, কেন কল দিলে? তুমি কোথায়? কেন, কোনো সমস্যা? কল কেটে দিছে। যাই দেখি কি বলে। রুমে ঢুকে দেখি কেউ নেই ঘরে। ভালোই হয়েছে। আমি গিয়ে শুয়ে পড়লাম। ঘুমের ভাব নিয়ে শুয়ে আছি। ঈশা ওয়াশরুম থেকে রুমে এসে দেখে আমি শুয়ে ঘুমিয়ে আছি। রাগে পুরো ফুলতে লাগলো। আমি তো এদিকে ভয় শেষ। সোজা আমার উপর বালিশ দিয়ে মারতে থাকলো। কি হলো, মারতেছো কেন? কতক্ষণ ধরে এখানে বসে আছি, কই ছিলি বল? সাথীর সাথে একটু দেখা করতে গেছিলাম। বলতে দেরি, আমার গলা টিপে ধরতে দেরি নাই। এই ছাড়ো, ব্যথা পাইতেছি। তোকে তো আমি মেরেই ফেলবো আজকে। ঘরে বউ রেখে অন্যের কাছে কি কথা? পার্সোনাল কিছু কথা থাকতেই পারে আমাদের। তিশা আমাকে ছেড়ে দিয়ে অপর দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লো। খেয়াল করে দেখলাম তিশা কান্না করতেছে। নিজেকেই খারাপ লাগতেছে এখন। বাসরাতে পাগলিটাকে কান্না করালাম। তিশা, এই তিশা। তিশা আমার হাতটা সরিয়ে দিল। শোনো আমার কথাটা একবার। কি শুনবো তোমার কথা? কিছু শোনা লাগবে না। আমার দিকে তাকিয়ে চোখের পানি দিয়ে গাল ভিজে গেছে। আমার 2 হাত দিয়ে মুখটা ধরে, তুমি সত্যি সত্যি কান্না করতেছো? আমি তোমাকে রাগাতে বলছি। সাথীর সঙ্গে দেখা করতে গেছিলাম। এখন আর আমাকে মিথ্যা বলতে হবে না। সত্যি বলছি। আমি বারান্দায় বসেছিলাম। পাগড়িটাকে পিছন দিকে জড়িয়ে ধরে আরো অনেক কথা বললাম, কিন্তু একটারও উত্তর দিল না। এখন কিন্তু বের হয়ে যাব রুম থেকে, বলে দিলাম। সাথে সাথে তিশা আমার দিকে ঘুরে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তুমি কোথাও যাবে না। কান্না না থামালে যাব? এই যে আমি আর কান্না করব না। এই যে আমার বউ, আজকে তো আমাদের বাসরাত, কিছু হবে নাকি? কিচ্ছু হবে না আজকে। বললেই হইল, আমার বউ, আমি যা মন চাই তাই করব। তাহলে আবার আমার অনুমতি নেওয়ার কথা বলো কেন? আরো কি দেরি করা যায় বলুন তো? তারপর লেখকের কিছু মনে নাই, কারণ লাইট অফ করা ছিল সকালবেলা। আশিক সরো, উঠা লাগবে, সকাল হইছে। না, আর একটু থাকো। সারা রাত দুষ্টুমি করছো, এখন আবার শুরু করছো কি? তারপর উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। আশিক, এই নাও তোমাদের কক্সবাজার হানিমুনে যাওয়ার বাসের টিকিট। আব্বু, এসবের দরকার ছিল না। এত কথা বলতে হবে না, আমরা কাল যাইতেছি, এটাই ফাইনাল কথা। পরের দিন সকালবেলা রেডি হয়ে বসে করে রওনা দিলাম। বিকেলের দিকে চলে আসি এখানে। আব্বু আগে থেকে হোটেল বুক করে রেখেছিল, তাই আর সমস্যা হয়নি সন্ধ্যায়। চলো ঘুরে আসি বিচের কাছ থেকে। আমার হাত টেনে নিয়ে, রাতে ওইখানে যাওয়া যাবে না, সকালে যাব। না, আমি এখনই যাব, চলো। নতুন জায়গায় রাতে বের হওয়াটা ঠিক হবে না, তুমি বুঝতেছো না? ঠিক আছে, তুমি থাকো, আমি একাই যাব। বলেই বের হলো রুম থেকে। এত সাহস ওর হবে না, তাই আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম। দেখি তিশা নাই। কয়েকটা ডাক দিলাম, সারা শব্দ নাই। কেমন যেন ভয় কাজ করতেছে। তিশা কি সত্যি সত্যি গেল? এই মেয়েটা একটু বেশি বাড়াবাড়ি করতেছে। তাড়াতাড়ি বেরিয়ে বিচের পাড়ে দেখলাম আশেপাশে কেউ নাই। পাশে জিনিসপাতির মেলার মতো দোকান বসেছে, সেখানেও খুঁজলাম কিন্তু নাই। চিন্তায় আমার প্রচুর মাথা ব্যথা করতেছে। তখনই মনে পড়লো তিশাকে কল দেই দেখি, কিন্তু আমার ফোন খুঁজে পাইতেছি না। ও, ফোন তো বিছানায় রেখে আসছি। তাই দেরি না করে রুমে এসে দেখি তিশা রুমে আছে। মেজাজ গরম হয়ে গেছে, দিলাম একটা চড় লাগিয়ে। তিশা ছিটকে বিছানায় পড়ে গেল। তোমাকে আমি না করলাম যে রাতে বিছে যাবে না, তুমি তারপরও গেলে। সারা সাগর পার খুঁজে এলাম। আমার কি টেনশন করে না কোনো দুর্ঘটনা যদি হয়ে যেত? আমি বিচে যাইনি, এই বিল্ডিং এর ছাদে বসেছিলাম। কি বলো? আমি তো ভাবলাম তুমি সত্যি সত্যি গেছো। তিশার কাছে গিয়ে দেখলাম তিশার গালটা লাল হয়ে আছে, হাতের আঙ্গুলের দাগ বোঝা যাচ্ছে। খুব লেগেছে তোমার?
না লাগেনি, আমার কাছে আসবে না। আমাকে সরিয়ে দিয়ে, এই পাগলি, আমার কতটা টেনশন হইতেছিল জানো তুমি? আর তুমি যে ছাদে যাবে বলে তো যাবে। তিশা কোনো কথা বলতেছে না। আমার নিজেকেই খারাপ লাগতেছে, কেন যে চটটা মারতে গেলাম। গাল পুরাই লাল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, আর রাগের মাথায় চর মেরেছি। তিশাকে বিছানায় শুইয়ে দিয়ে ওর পেটে মাথা রেখে, সরো আমার উপর থেকে। আমি বললাম তো ভুল হয়েছে, তুমিও মারো আমাকে প্লিজ, এভাবে থেকো না। মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। আমি রাজি আছি, তবুও এভাবে তুমি থেকো না। তুমি যে গালে চর মেরেছো ওই গালে আজ রাত সারা রাত চুমু খেতে হবে। সারা রাত চুমো? শর্তে রাজি না হলে কথা নাই আর তোমার সাথে। তারপর আর কি? ভুল তো আমি করছি, তাই এখন সেটা শুধরাতে আমাকেই করতে হবে। রাত 12টা পর্যন্ত চুমু খেয়েছি। তিশা জানো, শোনো না। কোনো কথা শোনা হবে না। অনেকক্ষণ তো খেলাম, আর না, আমার ঘুম পেয়েছে। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। তারপর আমি অন্য পাশে ঘুমিয়ে পড়লাম। তোমার কি মার খাওয়ার মন চাইতেছে? কেন? আমাকে জড়িয়ে ধরে ঘুমাও, না হলে খবর আছে। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে 11টার দিকে সাগর পাড়ে গেলাম। তিশা আমার ঘাড়ে মাথা দিয়ে দাঁড়িয়ে আছে, আর সাগরের পানি আছড়ে পড়ছে আমাদের পায়ে। কি যে এক অনুভূতি সেটা ভাষায় বলতে পারবো না। লাঞ্চের জন্য হোটেলে আসতে যাব, তখন একটা মেয়ে এসে, এতদিন তুমি কোথায় ছিলে? আমাকে এখানে বাপের বাড়িতে রেখে গেলে আর তো এলে না। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম মেয়েটি আমাকেই বলতেছে। আমাকে কিছু বলতেছেন? তোমাকেই তো বলতেছি, এসেছো এখন আমাকে নিয়েই যাবে। এখানে আর কতদিন থাকবো? আপনার কোথাও ভুল হইতেছে, হয়তো আপনি যাকে খুঁজতেছেন আমি সে না। আমার কোনো ভুল হইতেছে না। বলি যেই আমার দিকে আসবে। আই মেয়ে, তোমার সমস্যা কি? আমার স্বামীকে নিয়ে কি শুরু করছো? ভালোই ভালো এখান থেকে চলে যাও, নয়তো সমস্যায় পড়বে। তোমার স্বামী মানে? উনি আমার স্বামী, আমাদের একটা ছোট ছেলেও আছে। তিশা কিছুটা দূরে সরে গিয়ে আমার দিকে কেমন একটা নজরে তাকালো। তিশা মনে মনে ভাবছে, আশিক মাঝে আমার মধ্যে দূরত্ব ছিল, তখন কি সে অন্য একটা বিয়ে করেছে? তিশা বিশ্বাস করো, আমি কিছুই বুঝতেছি না। কে ও, কোথা থেকে, কি কিছুই বুঝতেছি না। সত্যি করে বলো তো আশিক, আমাদের কাছ থেকে চলে আসার পরে তুমি কি বিয়ে করেছিলে? কি বলতেছো তিশা? আমি বিয়ে করব কেন? আমি এই মেয়েটাকে চিনি না বলতেছি। তাহলে ইনি কি মিথ্যা বলতেছে? বিশ্বাস করো, আমি কারোর সাথে সম্পর্কেও জড়াইনি, আর বিয়ে তো দূরের কথা। গলাটা ভারী হয়ে আসছে আর চোখ ভিজে গেল। কিছুক্ষণের মধ্যে বেশ কিছু মানুষ জমতে শুরু হলো। ভাইয়েরা দেখেন তো এই মহিলা কি কি বলতেছে, আমি নাকি তার স্বামী হই। আপনারা কিছু মনে করবেন না, এই মেয়েটা পাগলি। সারাদিন সাগর পাড়ে ঘুরে বেড়ায়। ওর স্বামী ওকে ছেড়ে চলে গেছে, তাই যাকেই দেখে তাকেই ও স্বামী ভাবে। কি বলবো, বুকের উপর থেকে একটা পাথর সরে গেল। সেখানে আর না থেকে হোটেলে ডাইরেক্ট চলে আসলাম। এসে শুয়ে আছি, মাথাটা প্রচুর ব্যথা করতেছে। তিশা আমার কাছে এসে বসলো। সত্যি বলতে মেয়েটা যেভাবে বলতেছিল তাই তোমাকে বলেছি। তুমি বিয়ে করছো নাকি? আমাকে ক্ষমা করে দাও। আমার মাথায় হাত বুলিয়ে আমি কিছু না বলে পাগলিটার কোলে মাথা দিয়ে শুয়ে আছি। খারাপ লাগতেছে। মাথাটা প্রচুর ব্যথা করতেছে। দাঁড়াও, টিপে দিতেছি। তিশার নরম হাতের ছোঁয়ায় অনেকটা ভালো লাগতেছে। তিশা হইছে, এখন শুয়ে রেস্ট নাও তুমি। এখানে কি শুয়ে রেস্ট নিতে আসছি নাকি? তাহলে কি করতে? তিশা কিছু না বলে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। পাগলের মতো ঠোঁটে চুমু খাইতেছে, মাঝে মাঝে কামড়ে দিতেছে। তাই নিজেকে ছাড়িয়ে নিয়ে, তুমি কামড়াইতেছো কেন? ব্যথা পাইতেছি। আমার স্বামী, আমি কি করি? বলেই আবার শুরু করলো। তারপর দুজনে হারিয়ে গেলাম এক সুখের রাজ্যে সন্ধ্যায়। এই ওঠো, ফ্রেশ হতে হবে। না, আমি উঠবো না। আমার বুকে নিজেকে শক্ত করে চেপে ধরে কোনো উপায় না পেয়ে তিশাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গেলাম। ওকেও ফ্রেশ করলাম, আমিও করলাম। তারপর খাওয়া দাওয়া করে, তিশা চলো বাসায় চলে যাই, এখানে ভালো লাগতেছে না। ঠিক আছে, কখন যাবে? কাল সকালেই যাই তাহলে। ওকে, আমি তাহলে জিনিসপাতি গুছিয়ে রাখি। আমি রিসোর্টের বারান্দায় দাঁড়িয়ে আছি। এখন থেকে সমুদ্রের বিশালতা অনুভব করা যায়। হঠাৎ করে আব্বু আম্মুর কথা মনে পড়ে গেল। আজকে তারা বেঁচে থাকলে কত সুন্দর হইতো, কতটা খুশি হইতো। এটা শুনলে যে তিশাকে আমি বিয়ে করেছি, চোখের কোণ দিয়ে পানি অটোমেটিক গড়িয়ে পড়ছে। তিশা পিছন থেকে জড়িয়ে ধরে আছে, সেদিকে আমার কোনো খেয়াল নেই। আশিক, এদিকে আসো তো। বলেই আমাকে নিয়ে বিছানায় শুয়ে দিল। আমার মাথাটা ওর কোলে দিয়ে, কান্না করবে না একদম। আব্বু আম্মু চলে গেছে, তুমি কান্না করে কি তাদের আরো কষ্ট দিতে চাও?
এভাবে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে দেখি আমি এখনো তিশার কোলে। পাগলিটা খাটে হেলান দিয়ে বসে বসে ঘুমাইতেছে। আমি ওকে আমার বুকে নিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমি আর তিশা বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। বিকেলে চলে আসলাম, দেখি বাড়িতে একটা মহিলা আর লোক। মামা মামি তোমরা এখানে? আসলাম। এইটা বুঝি তোর স্বামী? এই হইতেছে আশিক। আমি সালাম দিলাম, উত্তর না নিয়ে কেমনভাবে তাকালো আমার দিকে। তাতেই বুঝলাম আমাকে পছন্দ করে নাই। আমি আর কথা না বলে উপরের রুমে গেলাম। রেস্ট নিয়ে বাইরে বের হব, দেখি বারান্দায় কারো হাসির আওয়াজ ভেসে আসছে। এখানে কার হাসি দেখার জন্য গেলাম, দেখি একটা ছেলে আর তিশা হাসাহাসি করছে। সত্যি বলতে বুকের ভিতরটা কেমন যেন নড়ে উঠল। ওদের সামনে গেলাম, দেখলাম তিশা হাসাহাসি বন্ধ করে দেয়। তোমাদের ডিস্টার্ব করলাম, জানতাম না তোমরা এখানে, নইলে আসতাম না। ডিস্টার্ব করবে কেন? এইটা হইতেছে আমার মামাতো ভাই সোহেল। বলেই চলে আসলাম। রাতে শুয়ে শুয়ে ফেসবুকিং করতেছি, তিশা আসলো আমার কাছে, এসে আমার উপর শুয়ে পড়লো। এটা কি হলো? কিছু না। এই আশিক শোনো না। বলে ফেলো। আমার দিকে তাকাও। বলতে থাকো তো। তিশা ছো মেরে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে মারে। আমার স্বাদের ফোনটা টুকরো টুকরো হয়ে গেল। কি করলে? আমার ফোনটা তো শেষ হয়ে গেল। উঠে মেঝের দিকে যাব। কই যাস তুই? চুপচাপ এখানেই থাক, নয়তো খবর আছে তোর। তিশার দিকে তাকিয়ে দেখি সত্যি সত্যি রেগে গেছে। ভয়ে চুপসে গেলাম, হ্যাবলার মতো তাকিয়ে আছি ওর দিকে। তুমি এখনই যেখানে থেকে পারো আমার জন্য বকুল ফুল নিয়ে আসবে আর আচার নিয়ে আসবে, যাও। আমি কোথায় থেকে আনবো এত রাতে? কাল নিয়ে আসবো। আমার এখনই লাগবে। এখন না আনলে তোমার ফোনের মতো তোমাকেও ভেঙে ফেলবো বলে দিলাম। আমি পড়লাম এক মহা ঝামেলায়। রাতে কোথায় পাবো বকুল ফুল? না এনেই বা কি করব? আজকে তিশা আমার কাছে কিছু চাইলো, সহজেও চায় না। বেরিয়ে পড়লাম রাস্তায়, আনমনে হেঁটেই যাইতেছি। রাস্তার ল্যাম্পপোস্টের দিকে তাকিয়ে তাকিয়ে এক দোকান থেকে আচার নিয়ে বাড়ি যাইতেছি। তিশাকে কোনোভাবে বোঝাতে হবে বকুল ফুল নাই, গ্রাম হলে সব জায়গায় পাওয়া যেত। কি মনে করে রাস্তার পাশে দাঁড়ালাম, দেখি বৃষ্টি পড়তেছে হালকা। ভালো করে লক্ষ্য করে দেখি বকুল ফুল পড়তেছে। খুশি হয়ে হাত ভর্তি করে ফুল নিলাম। বাসায় এসে কলিং বেল দিলাম। একটু পর তিশা খুলে দিল। তোমাকে রাগ করে আনতে বসছি বলে তুমি সত্যি সত্যি আনতে চলে যাবে? তুমি আমার কাছে কিছু চাও না? আজকে চাইলে আমি কি না করতে পারি? রুমে এসে শুয়ে পড়লাম, তিশা আর আমি। এই আশিক। বলো। আমাদের কিন্তু হানিমুনে কিছুই হয়নি। কে বলছে কিছু হয়নি? আমরা সাগর দেখলাম ওইখানে গিয়ে। গাধা কোথাকার? তুমি গাধার তাহলে বউ গাধি? এই গাধাকে আমাকেই মানুষ করতে হবে। তারপর আমরা হারিয়ে গেলাম দুজনের মাঝে। সকালবেলা আমি আর তিশা অফিস যাইতেছি রিক্সায়। একটু পরে সোহেল আসলো গাড়ি নিয়ে, রাস্তায় আমাদের সামনে। তিশা, রিক্সায় তুমি যাইতেছো কেন? আসো আমার গাড়িতে আসো, আমি পৌঁছে দিতেছি। ঠিক আছে আশিক, আসো গড়িয়ে যাই। তিশা, তোমার সমস্যা হইতেছে, তুমি যাও গাড়িতে, আমি রিক্সায় ঠিক আছি। ঠিক আছে, আমি গেলাম অফিস। এই বলে চলে গেল। আমার মনটা সত্যি খারাপ হয়ে গেল। অফিসে এসে কাজ করে দুপুরে লাঞ্চ করতে গেলাম না, অফিসেই বসে বসে সময় কাটালাম। তিশা এসেছিল আমাকে ডাকতে, আমি বলে দিয়েছি খিদে নাই। রাতে বাসায় আসলাম, বড় আব্বু আম্মু আজকে বলল তারা নাকি বাসায় চলে যাবে। আয়নার সামনে তিশা বসে বসে চুল চিরুনি করতেছে। আমি গিয়ে তিশাকে দাঁড় করিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম, চোখ দিয়ে পানি বের হয়ে আসছে। তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে? কিছু না বলে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। এই পাগল, কি হয়েছে বলো আমাকে। তিশা, আমি তোমাকে খুব খুব ভালোবাসি। তোমাকে অন্য কারোর সাথে দেখলে বা কথা বলতে দেখলে আমার হিংসে হয়, তোমাকে হারানোর ভয় কাজ করে। তিশা কিছু না বলে কান্না করতেছে। তিশা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা গ্রামে চলে যাব। আব্বুর যেটুকু আবাদি জমি আছে ওইখানে ছোট একটা ঘর বানিয়ে তুমি আর আমি থাকবো। জমিতে চাষাবাদ করে আমাদের সংসার চালাবো। এতে তুমি কি বলো? তুমি যেটা ভালো মনে করো সেটাই। তুমি যেখানে থাকবে ওখানেই আমিও থাকবো। কালকে বড় আব্বু আম্মুর সাথে চলে যাব বাড়িতে। পরের দিন সকালে আব্বু আম্মু সহ আমরা গ্রামের বাড়ি চলে আসি। সেই বাড়িটার সামনে দাঁড়িয়ে মনে পড়ে গেল পুরনো দিনের কথা। ভিতরে ঢুকে আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আব্বু আম্মুর সাথে কথা বলতে চলে আসলাম তাদের রুমে। সাথে তিশাও আসলো। আশিক, তুমি কি কিছু বলবে? এসেই আমার কাছে আসলে যে। আব্বু, তেমন কিছু না, বলছিলাম আমি তো এখন এসে গেছি, তোমাকে আর কোনো কাজ করতে হবে না, তুমি বাসায় রেস্ট নিবে এখন থেকে। আমি এখনো ব্যবসা সামলাতে পারবো, বুড়ো হয়নি রে।
মাঝে মাঝে যাবে, তবে প্রত্যেক দিন না। একটা কাউকে ব্যবসায় রেখে দাও। কাউকে মানে? তুই থাকতে কাকে রাখবো? কাল থেকে তুই যাবি। আমি আব্বুর যেটুকু জমি আছে ওইখানে চাষাবাদ করব। তোমার ব্যবসায় আমি যাব না। এবার কিন্তু আমি তোর উপর রাগ হবো সত্যি সত্যি। আমার কোনো ছেলে আছে তুই ছাড়া? আমার যা কিছু আছে সবই তো তোর। ঠিক আছে, তুমি বাড়িতে সময় দিবে এখন থেকে। তারপর এইভাবে চলে গেল একটা বছর। একদিন রাতে বাসায় আসলাম, এসে কলিং বেল বাজালাম। তিশা দরজা খুলে লাফ দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। কি ব্যাপার, আজকে তোমাকে খুব খুশি খুশি লাগতেছে? বাহ, সুন্দর করে সেজেছো দেখি। খুশি সংবাদ আছে, তার আগে বলো আমি খুশির সংবাদ দিলে আমাকে কি দিবে? তুমি যা চাইবে তাই দিব। এবার বলো খুশির সংবাদটা কি? আমি মা হতে চলেছি। কথাটা শুনে এতটা খুশি হয়েছি বলে প্রকাশ করা যাবে না। এই খুশির সংবাদ তুমি আমাকে এখন দিলে, আগে দিলে না কেন? তুমি কখন জানলে? বিকেলে অসুস্থ অসুস্থ লাগতেছিল, তাই আমার বান্ধবী ডক্টরকে ডাকছিলাম, সে টেস্ট করে জানালো। আব্বু আম্মুকে বলেছো? না, তোমাকে আগে দিব, তাই এতক্ষণ বসে আছি দরজার কাছে। তিশাকে কোলে নিয়ে আমাদের রুমে গেলাম। রুমে গিয়ে আব্বু আম্মুকে ডাকলাম, তাদের সংবাদটা জানালাম। তারা অনেক খুশি। তুমি বলেছিলে আমি যা চাইবো তাই দিবে। আব্বু আম্মু চলে যাওয়ার পর আমি আজকে অনেক খুশি। বলো তোমার কি চাই? এখন থেকে বিকালের আগে বাসায় এসে আমাকে সময় দিতে হবে। এইটুকু? আরো কি চাই বলো, যা বলবে সেটাই। আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসতে হবে, আর কিছুই চাই না। পাগলিটাকে বুকে নিয়ে শুয়ে পড়লাম। দেখতে দেখতে তিশার ডেলিভারির ডেট চলে আসে। সকালে ব্যবসায় হিসাব করতেছিলাম, তখন আব্বুর কল। আশিক, তুই কই? তাড়াতাড়ি হসপিটালে চলে আয়। তিশার প্রসব ব্যথা উঠেছে, আমি হাসপাতালে নিয়ে যাইতেছি। আমি দেরি না করে দ্রুত হাসপাতালে চলে যাই। দেখি আব্বু আম্মু ভিতরে বসে আছে। তিশাকে কি কেবিনে নিয়ে গেছে? না, তোকে ছাড়া তিশা কেবিনে যাবে না, কান্না করতেছে তোর জন্য। আমি তাড়াতাড়ি তিশার কাছে চলে গেলাম। তারপর তিশাকে কেবিনে নিয়ে গেলাম। তিশা, আমি কেবিনের বাইরে আছি, তুমি কোনো চিন্তা করো না। না, তুমি এখানেই থাকবে, আমার কাছে আসো। দুলা ভাই, আপনি বসেন তিশার সামনে, না হলেও কান্নাকাটি শুরু করবে। শান্তা ডক্টর তিশার বান্ধবী। তিশা ওর হাতটা দিয়ে আমার হাত শক্ত করে চেপে ধরে আছে। মনে হয় ছেড়ে দিলেই আমি হারিয়ে যাব। তিশা আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ল। সাথে সাথে ছোট শিশুর কান্নার আওয়াজ ভেসে আসছে। শান্তা, কি হলো তিশার? ও কথা বলতেছে না কেন? কি হলো ওর? মিষ্টি খাওয়ান আপনাদের ছেলে হয়েছে, চিন্তা করবেন না দুলাভাই। প্রসব ব্যথার কারণে অজ্ঞান হয়ে গেছে, একটু পরে জ্ঞান ফিরবে। কিছুক্ষণ পরে আব্বু আম্মু আসলো কেবিনে। আমাদের ছেলেকে কোলে নিয়ে কথা বলতেছে। আমি তিশার দিকে তাকিয়ে আছি আর মাথায় হাত বুলিয়ে দিতেছি। আব্বু বাবুটাকে আমার কোলে দিল। দেখতে একদম ওর মায়ের মতো হয়েছে। বাবুর কান্নার শব্দে তিশা চোখ খুললো। আমি তিশাকে দিলাম আমাদের সন্তানকে। দেখেছো, তোমাকে বলেছিলাম না আমাদের সন্তান ছেলে হবে? আমার কথাই ঠিক হলো। তোমার এখন কেমন লাগতেছে? ঠিক আছো তুমি? তুমি আমার পাশে থাকলে আমার কিচ্ছু হবে না, আমি ঠিক আছি। শান্তা, তিশাকে বাসায় নিয়ে যাওয়া যাবে কখন? নর্মাল ভাবেই হয়েছে, তাই কোনো সমস্যা নাই। হাসপাতালের পরিবেশ ভালো না, কাল সকালে নিয়ে যাইন দুলা ভাই। সেদিন রাতে আমি তিশার সাথে বসে আছি। এই আমাদের বাবুটার নাম রাখতে হবে না? তুমি একটা নাম রাখো। তুমি রাখো, যেটা ভালো মনে হয়। ঠিক আছে, আমাদের বাবুর নাম হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ। ওয়েট, তুমি এই নাম জানলে কিভাবে? এটা তো আমি অনেক বছর আগে আমার বাবুর নাম রাখবো বলে ঠিক করে রেখেছিলাম। আমি জানি, তাই তো এটা রাখলাম। তোমার ডায়েরিতে লেখা আছে, দেখেছিলাম। পরের দিন সকালে তারা বাসায় আসলো 4 বছর পর। আব্বু আব্বু, আমাকে না আম্মু বকা দিয়েছে। কি এত বড় সাহস? আমার ছেলেকে বকা দিয়েছে? তোমার আম্মুকেও আমি বকা দিব, ঠিক আছে? বাইরে থেকে বাসায় ঢুকছি আর ছেলেকে বলছি। ঠিক আছে। রাতে ঘুমানোর আগে আব্দুল্লাহ আর আমি দুষ্টামি করছিলাম বিছানায়। এখানে কি হইতেছে? চিল্লাচিল্লি কেন? আমি আর আব্দুল্লাহ দুইজনার মুখের দিকে তাকিয়ে একটা চাপা হাসি দিলাম। এতে তিশার রাগ আরো বেড়ে গেল। আব্বু, আজকে তোমার খবর আছে, যা রেগে গেছে আম্মু। আব্দুল্লাহ আমার ফোন নিয়ে কার্টুন দেখতেছে বিছানায়। তিশা আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আমি পিছন দিয়ে তিশাকে জড়িয়ে ধরলাম। ছাড়ো আমাকে, কি করছোটা কি? আমি আমার বউকে ধরেছি, ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। এখন ভালোবাসা উতলে পড়ছে, তাই না? ছেলেকে পেলে তো আমাকে ভুলে যাও তুমি। সব ভালোবাসা ছেলেকেই দেয়, আমাকে দেয় না। ওলে বাবালে, আমার পাগলিটা রাগ করেছে, আসো একটু আদর করে দেই। এই ছাড়ো, বাবু আছে তো এখানে, চলো ঘুমাবে এখন, আসো।
আমি শুইলাম, আমার সাথে তিশা আর তিশার ওই পাশে আব্দুল্লাহ। কিছুক্ষণের মধ্যে তিশা আর আব্দুল্লাহর ঝগড়া বেঁধে গেল। তিশা আমার পাশে শুয়ে থাকবে, আব্দুল্লাহ বলে সেও আমার পাশে থাকবে। এই যে আপনারা থামেন, এই যে আমি মাঝে শুইলাম, এখন আমি দুইজনেরই পাশে। তারপর তিশা আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল, এদিকে আব্দুল্লাহও শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে আমার ঠোঁটে কিছু একটা অনুভব করতে পারলাম। চোখ খুলে দেখি তিশা আমাকে কিস করতেছে। এটা তিশার প্রত্যেক দিনের কাজ। পাশে তাকিয়ে দেখি আমার ছেলে আমাকে ধরে ঘুমিয়ে আছে। এভাবেই পার করে দিতে চাই সারাটা জীবন। বেশ সুখে শান্তিতে কাটছে আমাদের জীবনের পথ চলা। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।